নমস্কার। বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে আদানিকে কত টাকা দিতে হবে জানেন? $800 মিলিয়ন। ভারতীয় টাকায় সংখ্যাটা শুনলে চক্ষু চড়কগাছ হতে হয়। প্রায় 7,000 কোটি টাকার কাছাকাছি বকেয়া আদানিকে দিতে হবে বাংলাদেশ সরকারকে। এখনই সব থেকে বড় প্রশ্নটি, যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর আদানির সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে যেতে চলেছে এবং এই সম্পর্কের পরে আদানি কি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ কেটে দিতে চলেছে, এই প্রশ্নই সব থেকে বেশি উঠেছে। যদি তথ্য দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে সমস্ত উত্তর আপনারা পেতে পারেন এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর আমি শিবম। যারা এই চ্যানেলটি দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2018 সালে ঝাড়খণ্ডে আদানি একটি নির্দিষ্ট বিদ্যুতের উৎপাদনকারী প্ল্যান্ট প্রতিষ্ঠা করেন এবং ভারতের সাথে বাংলাদেশের ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী আদানি বাংলাদেশকে এই বিদ্যুৎ প্ল্যান্টে উৎপাদিত 100% বিদ্যুৎ দেবে, এরকমই একটি চুক্তি হয়েছিল, যা ভারতের ইতিহাসেও নিঃসন্দেহে নজিরবিহীন। আপনারা জানেন, এর আগে ভারত নেভার ফার্স্ট এই নীতিতে বিশ্বাস করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অনেকে মনে করেন আদানিকে 100% বিদ্যুৎ বাংলাদেশে দেওয়ার জন্য যে চাপ ভারত সরকার দিয়েছিল, তার আজকে পরিণাম হিসাবে বাকি পড়ে গেছে প্রায় 7,000 কোটি টাকা। দেখুন, বাংলাদেশের প্রধান শিল্প হলো বস্ত্র শিল্প এবং এই বস্ত্র শিল্পের উপরই দাঁড়িয়ে আছে কিন্তু বাংলাদেশের যাবতীয় আর্থিক পরিকাঠামো। আর এই বস্ত্র শিল্প চালাতে বিপুল পরিমাণে দরকার হয় এই আদানির বিদ্যুৎ বা এই ভারতীয় বিদ্যুৎ। যদি আদানিকে বকেয়া মেটাতে বাংলাদেশ না পারে, তাহলে কিন্তু নিঃসন্দেহে আদানি খুব কঠোর একটা পদক্ষেপ নিতে পারে। যতই হোক, দিনের শেষে ব্যবসায় যদি লাভ্যাংশই একটা ব্যবসায়ী দেখতে না পান, তাহলে কতটা সদিচ্ছা ভবিষ্যতে থাকবে তা তো নিঃসন্দেহে এক বড় প্রশ্ন। এই নিয়ে আদানির সঙ্গে বাংলাদেশ কর্মকর্তারা ইতিমধ্যেই একটি বৈঠক করেছেন। সেখানে এই সুদের হার বা এই বকেয়া টাকার যে দিন সংখ্যা, অর্থাৎ ফেরত দেওয়ার যে এক্সটেন্ট দিন সংখ্যা, সেটা যেন অনেকটা বৃদ্ধি করা হয়, এরকম একটা আবেদন বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আদানি এখনই বিদ্যুৎ বন্ধ করবে না, এই ধরনের একটি স্টেটমেন্টও আমি দেখলাম বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই অবস্থা হলো কেন, এই প্রশ্ন যখন আমরা করি তখন একাধিক উত্তর আমরা খুঁজে পাই। আপনি যদি সাম্প্রতিককালে কিছু সমীক্ষা দেখেন, তাহলে দেখতে পাবেন ব্রেটন উডস ইনস্টিটিউশন পর্যন্ত বলেছিল বাংলাদেশের যে জিডিপি, সেটা 5.6% হারে কিন্তু বেড়ে সর্বোচ্চ জায়গায় গেছিল। অর্থাৎ 2024-এর 2রা এপ্রিলের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল বাংলাদেশের এই জিডিপির গ্রোথ কিন্তু বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি। এবার প্রশ্নটা হলো, এপ্রিল থেকে আগস্ট এই 3-4 মাসে এমন কি বাংলাদেশের রাজনীতিতে হলো যার জন্য পুরোটাই এই হঠাৎ করে এই মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতির মতো সমস্যায় বা আর্থিক সংকটে দেশটা ডুবতে চললো? এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখা দরকার, শুধু আদানি নয়, সব থেকে বেশি বাংলাদেশকে দিতে হবে এই মুহূর্তে চীন সরকারকে। প্রায় 3 বছরের মধ্যে $18 মিলিয়ন কিন্তু চীনকে পরিশোধ করতে হবে বাংলাদেশের, যা নিঃসন্দেহে একটা বড় হুমকি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোয়। এবং চীনের থেকে ঋণ নেওয়ার মতো পরিণতি বা ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে তা আমি আগেরই একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আপনারা শুধু এটুকু মনে রাখবেন, পাকিস্তান থেকে শ্রীলঙ্কা বা সারা দেশ বিদেশে প্রায় 170টার বেশি দেশ চীনের থেকে লোন নিয়ে কিন্তু আর ঢুকছে। ফলে আদানির থেকেও এখন প্রধান অর্থনৈতিক যদি ধাক্কা বলেন, সেটা কিন্তু দিতে পারে চীন। পরবর্তী পর্যায়ে আসি, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক পরিষ্কারভাবে বলছে বাংলাদেশের জিডিপি সব থেকে বেশি উন্নত হয়েছিল এপ্রিল 2024-এ, ঠিক সেখানে আগস্টে এই ভয়ঙ্কর পরিণতি কেন হলো? এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যদি আপনি এই উত্তর পেতে চান, তাহলে কিছুদিন আগে ফিরে যেতে হবে। কোভিড কালে সব থেকে বড় অর্থনৈতিক মন্দা আসে বাংলাদেশে, যার প্রধান কারণটা নিঃসন্দেহে ছিল করোনা। এবং যেহেতু বাংলাদেশ পুরোটাই বস্ত্র শিল্পের উপর ডিপেন্ড করে চলে, ফলে এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই পুরো বিষয়টাই কিন্তু ধাক্কা খায় কোভিড কালে। কিন্তু এই কোভিডের এই ধাক্কাটাও কিন্তু সামলে নিয়েছিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের আর্থিক যে ব্যয়ভার, সেটি পুরোটাই বর্তমানে টানে IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল একটি ব্যাংক, যেখান দিয়ে বাংলাদেশ সরকার বিপুল হারে কিন্তু লোন নিয়েছে। এই IMF যদি না থাকতো, বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই মুহূর্তে কিন্তু ধসে পড়ে যেত।
যদি আপনারা দেখেন এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ বাংলাদেশকে বিপুল টাকা ধার দেয়। এখানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বহু নেতা বা আন্তর্জাতিক রাষ্ট্র নেতারাও কিন্তু সামিল হয়েছেন। তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য একাধিক বিদেশি ব্যাংক কিন্তু বাংলাদেশকে লোন দিয়েছে, কিন্তু এই আইএমএফ কেও কিন্তু লোনের টাকা শোধ করতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিদেশি মুদ্রা প্রায় $20 মিলিয়ন কাছাকাছি নেমে এসছে, যা দেশের কাছে সব থেকে বড় ধাক্কা। শুধু তাই নয়, প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকা পাঠানোর শতাংশ 7% কমে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, বিদ্যুতের দাম বকেয়া বাবদ পড়ে আছে। ঠিক এখান থেকে বাংলাদেশের নতুন গভর্নরের দায়িত্ব নিয়েছেন জনৈক এক ব্যক্তি। ফলে তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই বিপুল টাকা ধার মিটিয়ে বাংলাদেশের জিডিপিকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে মনে রাখতে হবে, বড় বড় অর্থনীতিবিদরা বলেন কোনো দেশ যদি পার্টিকুলারলি একটা সোর্স অফ ইনকামে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে দেশটার কিন্তু ধাক্কা আসতেই পারে যে কোনো সময়। বাংলাদেশ কিন্তু অতীত থেকে শিক্ষা না নিয়ে এই ভুলটা করে যাচ্ছে বারংবার। অর্থাৎ বাংলাদেশের কিন্তু বস্ত্র শিল্প যদি বন্ধ হয়ে যায় বিদ্যুতের অভাবে, বাংলাদেশ কিন্তু পুরো আর্থিক মন্দা শুধু নয়, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। আরো একটা বিষয় ছিল, বাংলাদেশের জ্বালানি তেল সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমদানি করত। মূলত রাশিয়ার থেকে বাংলাদেশ কিন্তু এই জ্বালানি তেলের এই কারবারটা করত, কিন্তু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হওয়ার পরে এই তেলকে নিজের দেশে এনে বিক্রি করার যে প্রসেস, সেইটা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে একটু ধাক্কা খায়। এর ফলে বস্ত্র শিল্প যেমন টালমাটাল পরিস্থিতিতে চলে, ঠিক সেরকম ভাবে জ্বালানি তেল রাশিয়া থেকে না আসার ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই প্রভাবটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক হারে পড়তে শুরু করে। এরপরে সব থেকে বেশি ধাক্কাটা লাগে ইউএসএ, যখন ডলারের দাম বৃদ্ধি পায় এবং এই ডলার এক্সচেঞ্জের যে মানি, যেটা কিনা বাংলাদেশের সেকেন্ড সোর্স অফ ইনকাম ছিল, সেটি ধাক্কা খায়। ফলে স্বাভাবিকভাবে বলা চলে, চীনের থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যখন বাংলাদেশ সরকার ঢুকছে, ঠিক তখনই আমেরিকার সাথে ডলারের সাথে টাকার দামের যে পার্থক্য, সেটা এতটাই বেড়ে যায় এবং ডলারের সুদ বাবদ আমেরিকা এতটাই বিধিনিষেধ কড়া করে দেয়, ফলে কিন্তু বাংলাদেশের মতো দেশ কিন্তু ঢুকতে শুরু করে। ফলে আমেরিকার সাথে ডলার টাকার দামের পার্থক্য, বিদেশি অর্থনৈতিক যে কোষাগার সেটা কমা, প্রবাসীদের টাকা পাঠানো বন্ধ হওয়ার পাশাপাশি ভারত, চীন, আমেরিকা কিংবা আইএমএফ এর কাছে বিপুল সংখ্যক ঋণ, এটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দিতে পারে এক নিমেষেই। এখন বড় প্রশ্ন হলো, আদানি যদি হঠাৎ করে কিছুটা টাকা ফেরত চান, বাংলাদেশ সরকার ঠিক কোথা থেকে টাকা দেবেন? এর উত্তর অতি বড় বাংলাদেশি সমর্থকের কাছেও নেই। আরো একটা প্রশ্ন এখানে উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সরকার কিন্তু আদানিকে অলরেডি ভারতে ব্যবসা করার ছাড়পত্র দিয়ে দিয়েছেন। অর্থাৎ যে প্ল্যানটি শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য তৈরি হয়েছিল, তারা এবার থেকে ভারতের বিভিন্ন জায়গায়ও কিন্তু বিদ্যুৎ পাঠিয়ে ব্যবসা করতে পারবেন। অর্থাৎ প্রচ্ছন্নভাবে বাংলাদেশকে এই বার্তা দেওয়া হলো, তুমি যদি টাকা মিটিয়ে না দাও, তাহলে কিন্তু আদানি বিদ্যুৎও বন্ধ করে দিতে পারবেন। কারণ আদানি এখন শুধুমাত্র বাংলাদেশের উপর ডিপেন্ড করে ব্যবসা করছে না, তারা ভারতেও কিন্তু বিদ্যুৎ পাঠাতে পারেন। আর ভারতের মার্কেট, সে কিন্তু বাংলাদেশের মার্কেটের থেকে কয়েকশো গুণ বড়। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কিভাবে পুনরুজ্জীবিত করেন ইউনিট সরকার, তা শুধু গোটা বিশ্ব দেখার জন্য অপেক্ষা করছেন। কিন্তু যদি বিদ্যুৎ কেটে দেয় আদানি, তাহলে বাংলাদেশের পরিকাঠামো কোন জায়গায় যাচ্ছে তা তো ভাবাই যায়। কারণ বস্ত্র শিল্প শেষ মানে বাংলাদেশ শেষ। আপনারা কি ভাবছেন? নিঃসন্দেহে বলবেন।